প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা ব্লিচিং পাউডার এবং গ্লাস ক্লিনার নিয়ে পড়াশোনা করে এসেছিলাম। তোমরা গ্লাস ক্লিনার প্রস্তুতিতে দেখে এসেছিলে যে সেখানে অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করা হয়। তোমাদের কি মনে আছে যে এই অ্যামোনিয়া দ্রবণ আসলে কাকে বলা হয়? হ্যাঁ, আমরা জেনে এসেছি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকেই অ্যামোনিয়া দ্রবণ বলা হয়ে থাকে। এখন এই অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে প্রস্তুত করা হয়? অ্যামোনিয়া গ্যাসকে যখন পানিতে দ্রবীভূত করা হয় তখনই কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হয়। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে পারি, অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা কিভাবে প্রস্তুত করি এবং ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করি। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে পরীক্ষাগারে সাধারণত দুটি পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়ে থাকে। আমরা প্রথম পদ্ধতিটা একটু লক্ষ্য করি। আমরা আমাদের কেমিস্ট্রি ল্যাবে একটা টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে মিশিয়ে উত্তপ্ত করি, তখন আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে পাই। তোমরা মনে রাখবে যে ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা কিন্তু নাম রয়েছে, সেটা হচ্ছে চুন, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডকে চুন বলা হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এরকম একটা সেট আপে এখানে মিশ্রণ নিলাম। কার কার মিশ্রণ? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এরপরে এটাকে আমরা তাপ দেওয়াতেই এই টেস্ট টিউবটাতে, যেটা স্ট্যান্ডের সাথে লাগানো আছে ক্ল্যাম্প দিয়ে, সেখানে একটা গ্যাস সৃষ্টি হলো, যেটা হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস। তার মানে পরীক্ষাগারে আমরা একটা টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডকে মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া উৎপন্ন করি। এটা গেল পরীক্ষাগারে যে সাধারণ দুটি পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় তার মধ্যে একটি। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে বিক্রিয়াটা একটু দেখে নিই, দ্বিতীয়টাতে একটু পরেই যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাসটাকে উৎপন্ন করছে। একটু খেয়াল করে দেখো যে এই অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলে কিন্তু আমরা অ্যামোনিয়াম ক্যাটায়ন এবং ক্লোরাইড অ্যানায়নটা পাবো। আর এখানে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়ন এবং অক্সিজেন আয়ন বা অক্সাইড। তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হচ্ছে? এখান থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে এই ক্লোরাইড আয়ন এখানকার ক্যাটায়ন ক্যালসিয়ামের সাথে বিক্রিয়ায় বা যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইডটা সৃষ্টি করে। এখানে অ্যামোনিয়াম আয়ন থেকে হাইড্রোজেন এসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। তাহলে অ্যামোনিয়াম আয়ন থেকে হাইড্রোজেন আয়নটা বের হওয়ার পরে সেটা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে যায়। দ্বিতীয় পদ্ধতিটাতে এবার চলে আসি। পরীক্ষাগারে একটি টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে সাধারণত কলিচুন বলা হয়ে থাকে, যেটা কি চুনের দ্রবণ বা ক্যালসিয়াম অক্সাইডের পানির সাথে যে দ্রবণটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুনকে মিশিয়ে উত্তপ্ত করলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাচ্ছি, ক্যালসিয়াম ক্লোরাইড পাচ্ছি এবং পানি পাচ্ছি। আগের বিক্রিয়ার মতন এই বিক্রিয়াও কিন্তু একই উৎপাদ সৃষ্টি হয়, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছি আমরা যে এখানে সৃষ্টি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। কিন্তু এটা সমতাকরণটা আগেরটার চেয়ে একটু ভিন্ন, তোমরা এটা খেয়াল করবে। তাহলে এই দুই পদ্ধতিতে আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে পারি। এবার আমরা চলে আসছি যে শিল্প কারখানায় কিভাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। তোমরা সবাই হেবার পদ্ধতিতে শিল্প কারখানায় বা ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের কথা শুনে এসেছো, তো সেটা নিয়ে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে একটা নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। সেই অনুপাতটা কত? অনুপাতটা হচ্ছে 1:3। তার মানে যদি আমি নাইট্রোজেন 1 মোল ব্যবহার করি, আমার ব্যবহৃত হাইড্রোজেনের পরিমাণটা হবে 3 মোল। এদেরকে মিশ্রিত করে এখানে প্রভাবক ব্যবহার করা হয় লৌহ চূর্ণ, অর্থাৎ আয়রন চূর্ণকে আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করি, এবং করে এই মিশ্রণটাকে প্রায় 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যামোনিয়া গ্যাসটা এখানে পেয়ে যাই। এখানে 1:3 অনুপাত দ্বারা, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে 1:3 অনুপাতটা, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে যত লিটার নাইট্রোজেন নেওয়া হবে ঠিক তার 3 গুণ নেওয়া হবে হাইড্রোজেনকে। যেমন একটু আগে আমি মোল পরিমাণ দিয়ে বুঝিয়ে এসেছি, এবার আমরা আয়তন দিয়ে বুঝলাম। আবার যদি বলা হয় যে এখানে যদি ইন্ডাস্ট্রিতে আমি 10 মিটার কিউব আয়তনের নাইট্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন নিতে হবে 30 মিটার কিউব। এরকম আসলে রেশিওটা। অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের সময় কিছু তাপ উৎপন্ন হয়
এবং তাপটার পরিমাণ হচ্ছে প্রায় 92 কিলোজুল। তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে কি একটা তাপোৎপাদী বিক্রিয়া, এবং এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়াও। একটু পরে আমরা বিক্রিয়াটা দেখব। তো যেহেতু উভমুখী বিক্রিয়া, এখানে দুইটি তীর চিহ্ন ব্যবহার করা হবে, অর্থাৎ উভমুখী তীর চিহ্ন যেটা। এবং উভমুখী বিক্রিয়ার প্রধান শর্তটা কি? বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, আর একই সাথে উৎপাদটাও ভেঙে বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে যেমন অ্যামোনিয়া উৎপন্ন করে, অপরদিকে অ্যামোনিয়া গ্যাস ভেঙেও সেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। সবই ঠিকঠাক আছে যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিশ্রিত হয়ে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করছে, কিন্তু এখানে তাপের পরিমাণটা এরকম কেন, অর্থাৎ 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আবার বিক্রিয়াটা আমরা যদি খেয়াল করি, এই যে দেখো এখানে চাপের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি, প্রায় 200 থেকে 250 এটিএম। এর কারণটা কি? প্রথমে আমি তাপমাত্রার ব্যাখ্যাটাতে আসি। এখানে খেয়াল করে দেখো, নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে ঠিকই, এবং তার পাশাপাশি কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপোৎপাদী বিক্রিয়া। এবার লাসাতেলিয়ার নীতি অনুযায়ী যেহেতু এই বিক্রিয়ায় নিজে থেকেই তাপ বৃদ্ধি পাচ্ছে বা তাপ সৃষ্টি হচ্ছে, এখানে যদি আমি আরো তাপমাত্রা বাড়াই সেক্ষেত্রে কি হবে? সাম্যাবস্থাটা পেছনের দিকে সরে যাবে বা বাম দিকে সরে যাবে। তাহলে আমরা কি করব? তাপমাত্রা কমাই বা তাপ কমিয়ে দেখি কি হয়। তাপ কমালে আবার দেখা যাবে কি যে বিক্রিয়ার গতিটা ধীর গতি হয়ে গেছে। তাহলে আমাদেরকে এমন একটা তাপমাত্রা সেখানে দিতে হবে যাতে করে কি অ্যামোনিয়ার প্রোডাকশনটাও ঠিকঠাক থাকে, আবার বিক্রিয়ার গতিটাও স্লো না হয়ে যায়। এই জন্য এখানে একটা বিশেষ ধরনের তাপমাত্রা ব্যবহার করা হয়, যেটা কত? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বলি অত্যানুকূল তাপমাত্রা। তার মানে অতি অনুকূল একটা তাপমাত্রা এখানে ব্যবহার করা হচ্ছে অ্যামোনিয়ার প্রোডাকশন সবসময় বেশি রাখার জন্য। আবার আমরা যদি খেয়াল করি যেখানে চাপের পরিমাণটা এরকম কেন, খেয়াল করে দেখো এখানে নাইট্রোজেন রয়েছে 1 মোল, হাইড্রোজেন 3 মোল, এবং অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে কত মোল? 2 মোল। এবং এখানে কিন্তু সবাই গ্যাসীয়, অর্থাৎ আমাদের বিক্রিয়কও গ্যাসীয় এবং আমাদের উৎপাদ যে অ্যামোনিয়াটা সেটা হচ্ছে গ্যাসীয়। তার মানে এখানে চাপের প্রভাব রয়েছে। যেহেতু বিক্রিয়কে আমাদের রয়েছে গ্যাস 4 মোল, উৎপাদে রয়েছে 2 মোল, তার মানে একই আয়তনে এখানে চাপ হ্রাস পাচ্ছে নিজে থেকেই। তাহলে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী আমি যদি চাপের পরিমাণটা বাড়াই, অর্থাৎ বাহির থেকে চাপ দিই, সেক্ষেত্রে আমার সাম্যাবস্থা কিন্তু সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদনটা বেড়ে যাবে। কিন্তু আসলে আমরা চাপ কতটুকু বাড়াবো? এখানে চাপের ক্ষেত্রেও সেই নির্দিষ্টতাটা মেনটেন করা হয়, কারণ বেশি চাপ দিলে সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলোর জন্য ক্ষতিকর। তো সেজন্য এখানেও একটা অত্যানুকূল চাপ ব্যবহার করা হয়ে থাকে, যেটা হচ্ছে 200 থেকে 250 এটিএম। আর প্রভাবক হিসেবে এখানে ব্যবহার করা হয়ে থাকে আয়রন চূর্ণ বা লৌহ চূর্ণকে। তো কেন লৌহ চূর্ণ ব্যবহার করা হয়ে থাকে বা লোহার গুঁড়া ব্যবহার করা হয়ে থাকে, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে এইচএসসিতে গিয়ে, যে কেন আমরা লোহার টুকরা ব্যবহার না করে লোহার গুঁড়া ব্যবহার করছি এবং কেনই বা লোহাই ব্যবহার করছি। এখন খুব সংক্ষেপে আমি যদি বলে রাখি, সেটা হচ্ছে যে লোহা হচ্ছে এক ধরনের অবস্থান্তর মৌল। তো এখানে অধিশোষণ তত্ত্ব অনুযায়ী এই অবস্থান্তর মৌলের যে ফাঁকা অরবিটালগুলো থাকে সেই পৃষ্ঠতলে গিয়ে নাইট্রোজেন গ্যাসটা আটকে যায়। তো সেজন্যই পরবর্তীতে হাইড্রোজেন গ্যাসের আঘাতে নাইট্রোজেনটা ভেঙে যায়, অর্থাৎ নাইট্রোজেনের যে শক্তিশালী ট্রিপল বন্ডটা থাকে সেটা দুর্বল করার জন্যই মূলত এখানে আয়রন চূর্ণ ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়নের আলোচনার সমাপ্তি, যেখানে আমরা আজকের ক্লাসে শিখলাম কিভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়, সেটা কেমিক্যাল ল্যাবরেটরিতে হোক কিংবা সেটা ইন্ডাস্ট্রিতে হোক। এরপরেই আমরা চলে আসব কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন নিয়ে। শিল্প কলকারখানায় উৎপন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থ কিন্তু মাটিতে প্রয়োগ করা হয়ে থাকে। তোমরা কি এটা জানো যে এই পদার্থগুলো বা এই রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করে মাটির উর্বরতাটা বাড়ানো হয়? যেমন আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, তোমরা ইতিমধ্যে জানো যে ক্যালসিয়াম কার্বনেটই হচ্ছে চুনা পাথর। এটা কিন্তু অনেক মূল্যবান একটা খনিজ সম্পদ, এবং আমাদের দেশের সেন্ট মার্টিন দ্বীপে আবার সুনামগঞ্জ জেলার দিকে প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর দ্বারা অনেক পদার্থ তৈরি করা যায়, যেমন সিমেন্ট তৈরির অন্যতম প্রধান উপাদানটাই হচ্ছে চুনাপাথর। এবার এই চুনাপাথর কিভাবে অন্য কাজে আমাদের লাগাতে পারি বা কিভাবে আমরা মাটির সাথে বা কৃষি ক্ষেত্রে এই চুনাপাথরের ভূমিকা আছে সেটা একটু দেখে নিই আমরা। কোনো কারণে মাটি যদি অম্লীয় হয়ে যায়, অর্থাৎ মাটিতে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেড়ে যায় বা মাটির পিএইচটা অনেক কমে যায়, সেক্ষেত্রে মাটির অম্লত্বটা বা অ্যাসিডিটি যেটা সেটা কমানোর জন্য সেই মাটিটাতে আমরা চুনাপাথর ব্যবহার করে থাকি।
কেননা চুনাপাথর হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে সেখানে ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি তৈরি করে। এর ফলে হয় কি, মাটির অম্লত্বটা কমে যায়। খেয়াল করে দেখো এই বিক্রিয়াটা একটু দেখি আমরা। হাইড্রোজেন আয়ন যত বেশি তত কি অম্লত্ব বেশি, অ্যাসিডিটি বেশি। কিন্তু এই অম্লত্বর একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যেটা মাটির জন্য উপযুক্ত কিংবা ফসল উৎপাদনের জন্য উপযুক্ত। তার চেয়ে বেশি অম্লত্ব বেড়ে গেলে কিন্তু সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। তো সেজন্যই অম্লত্ব যাতে মাটিতে বেশি বৃদ্ধি না পায়, আমরা এখানে চুনাপাথর প্রয়োগ করি, যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়ায় এখানে উৎপন্ন করছে দেখো ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি। তাহলে এইভাবে আমরা কি মাটির অম্লত্বটাকে কমাতে পারি চুনাপাথর ব্যবহার করে। কৃষি এবং শিল্প ক্ষেত্রে রসায়নের ভূমিকায় অন্যতম প্রধান ভূমিকা রাখে ইউরিয়া সার। তোমরা সবাই ইউরিয়া সারের নাম শুনে এসেছো, এবং ইউরিয়া সার কিভাবে প্রস্তুত করা হয় এবং কিভাবে ইউরিয়া সার আমাদের জমির বা মাটির উপকারে লাগে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে আমরা ইউরিয়ার ছবি দেখতে পাচ্ছি, তোমরা যারা ইউরিয়া দেখোনি আগে এখানে দেখে নিতে পারো। ইউরিয়া অত্যন্ত মূল্যবান একটা উপাদান, অর্থাৎ তোমরা যারা গ্রামেগঞ্জে গিয়েছো কিংবা তোমাদের যাদের পরিচিত কৃষক রয়েছে, তোমরা কিন্তু তাদের কাছে জানবে যে ইউরিয়া সারের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে আমাদের কৃষিক্ষেত্রে। কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং প্রায় 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা উত্তপ্ত করি, একটা যৌগ উৎপন্ন হয় সেখানে, সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। নামটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, তার রাসায়নিক সংকেত সহ। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে সেই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে গিয়ে, এখানে একটু বানানটা ভুল হয়েছে, কার্বামেটটা ভেঙে গিয়ে ইউরিয়া উৎপন্ন হয়। এবং এই জিনিসটা আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি, প্রথমে যেটা বলা হচ্ছিল দেখো যে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস তাদেরকে উত্তপ্ত করা হচ্ছে। টেম্পারেচারটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বারবার একটা জিনিস বলি, জৈব যৌগ অর্থাৎ চ্যাপ্টার 11-ও বলে এসেছি যে কন্ডিশনগুলো, কোনো একটা বিক্রিয়ার তাপমাত্রা, প্রভাবক কিংবা চাপের যে শর্তগুলো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়ায়, অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় এখানে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীতে ভেঙে গিয়ে সৃষ্টি করছে ইউরিয়া। এবার কিভাবে এই গঠনটা হলো সেটা একটু দেখানোর জন্য আমি তোমাদেরকে গাঠনিক সংকেতটা দেখাই। অ্যামোনিয়াম কার্বামেটের গঠনে তোমরা খেয়াল করে দেখো, এখানে কেন্দ্রে রয়েছে কে, কার্বন, এই যে এই সেই কার্বনটা, এবং কার্বনের এক হাতে রয়েছে কে, NH2। কার্বনের সাথে অক্সিজেন, একটা অক্সিজেন, এই সেন্টারটাতে কিন্তু কার্বন, একটা অক্সিজেন ডাবল বন্ডে রয়েছে, আরেক হাতে রয়েছে আরেকটা অক্সিজেন, এবং সেটা কি, অক্সিজেনের আরেকটা হাত তো খালি, তাই না? অর্থাৎ এই জন্য ঋণাত্মক চার্জটা বা মাইনাসটা এখানে দেখানো হচ্ছে। সেই খালি হাত দিয়ে সে ধরে অ্যামোনিয়াম আয়নকে, যেটা কি ধনাত্মক ধর্মী। তাহলে খেয়াল করে দেখো যে অর্থাৎ এই জিনিসটাকে আমি যদি এই জায়গাটাতে এনে যোগ করে দিই অক্সিজেনের এই হাতটাতে, তাহলে কিন্তু এর স্ট্রাকচারটা পূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের গঠন, যেখানে কার্বন সেন্টারে থাকে, তার এক হাতে থাকে কি, অ্যামিন, তার দুই হাতে একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে। তার মানে এই অংশটা দেখে আমরা বুঝতে পারছি এটা কি একটা কার্বনিল যৌগ। আমি তোমাদের বলে এসেছিলাম যেখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে থাকে সেটাই কি, কার্বনিল। আরেক হাতে রয়েছে অক্সিজেন, সেই অক্সিজেনের সাথে যুক্ত হয় অ্যামোনিয়াম আয়ন। তো এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে গিয়ে কিন্তু ইউরিয়াটা গঠন করে। খেয়াল করে দেখো অ্যামোনিয়াম কার্বামেটের আর ইউরিয়ার গঠনে কিন্তু অনেকটা মিল রয়েছে। এখানেও সেন্টারে রয়েছে কার্বন, এই হাতে রয়েছে কি, অ্যামিন, এটাও অক্সিজেনের সাথে ডাবল বন্ডে, মানে এতটুকু স্ট্রাকচার কিন্তু ঠিকই আছে। এটার এখানে ছিল অক্সিজেন, এই পাশটাতে কি ছিল, এই পাশটাতে ছিল NH4। তো এখান থেকে দুইটা H এবং একটা অক্সিজেন বের হয়ে গিয়ে এই পানিটা সৃষ্টি করে, আর বাকি রইল কে, তাহলে NH2, সেটা গিয়ে এই কার্বনের সাথে সরাসরি যুক্ত হয়ে যায়, এবং এইভাবেই সৃষ্টি হয় আমাদের ইউরিয়া। তাহলে এইভাবে তোমরা যদি গাঠনিক সংকেতগুলো দেখে দেখে বা লিখে লিখে প্র্যাকটিস করে করে ইউরিয়া সংক্রান্ত আলোচনা বা পড়াগুলো পড়ো, তাহলে কিন্তু তোমাদের খুব সহজে মনে থাকবে জিনিসগুলো। তাহলে এই ইউরিয়ার ব্যবহারে এবার চলে আসি আমরা। শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে ইউরিয়া রয়েছে ব্যাপক ব্যবহার। শিল্পক্ষেত্রে ইউরিয়া থেকে মেলামাইন পলিমার তৈরি করা হয়। যেমন মেলামাইনের কথা আমি গত ক্লাসে আমি চ্যাপ্টার 11-এ তোমাদেরকে বলে এসেছিলাম যখন পলিমারকরণ বিক্রিয়া পড়িয়েছি। আর এখানে কৃষিক্ষেত্রে ইউরিয়াকে ব্যবহার করছি আমরা সার হিসেবে।
তো এখানে আমরা মেলামাইনের আলোচনাটাতে না গিয়ে বরং সারের কথা একটু আসবো, যে জমিতে ইউরিয়া সার দিলে মূলত কি ঘটে। জমিতে ইউরিয়া সার দেওয়া হয় যাতে গাছ ইউরিয়া সার থেকে প্রয়োজনীয় পরিমাণে পুষ্টি উপাদান নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে। কেন, উদ্ভিদ কি সরাসরি তাহলে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না? না, উদ্ভিদ আসলে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। মাটিতে ইউরিয়াজ এনজাইম একটা রয়েছে, সেই এনজাইমের উপস্থিতিতে ইউরিয়াটা কি করে, পানির সাথে বিক্রিয়া করে, ইউরিয়াটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রক্সিল আয়ন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এবং গাছ কি করে, এই যে আয়ন দুইটা সৃষ্টি হচ্ছে তার মধ্যে অ্যামোনিয়াম আয়নটাকে শোষণ করতে পারে। তার মানে উদ্ভিদ যেহেতু সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারছে না, সেহেতু মাটিতে যে ইউরিয়াজ এনজাইমটা সেটা কি করে, আমরা যখন মাটিতে ইউরিয়া সার দিই সেই ইউরিয়া উপাদানটা পানির সাথে বিক্রিয়া করে ভেঙে গিয়ে এগুলো সৃষ্টি করে এবং উদ্ভিদ সেখান থেকেই এই অ্যামোনিয়াম আয়নটাকে শোষণ করে। অর্থাৎ আমরা যদি বিক্রিয়াটা দেখি, এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইউরিয়া, যেটা পানির সাথে বিক্রিয়া করবে। এখানে পানিটা হয়তো বা আসেনি, এখানে পানিটাকে আমরা যোগ করে দিই। সমতাটা আমি দেখাচ্ছি না, হয়তো 3 অণুর মতন পানি এখানে হয়। এখানে সৃষ্টি হচ্ছে দেখো অ্যামোনিয়াম আয়ন, হাইড্রক্সিল আয়ন এবং কার্বন ডাই অক্সাইড। এই অ্যামোনিয়াম আয়নটাকে উদ্ভিদ গ্রহণ করে। এবং তোমাদের এখানে কিন্তু ইউরিয়াজ এনজাইমটার কথা অবশ্যই বলতে হবে। এরপরে আমরা যদি পরের অংশটাতে চলে যাই, এটা ছিল ইউরিয়া নিয়ে আলোচনা। অ্যামোনিয়াম সালফেটের কথাও তোমরা কিন্তু অনেকেই জেনে এসেছো যে কৃষি ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের ব্যবহারটা অপরিসীম। কি কারণে অ্যামোনিয়াম সালফেটটা ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয় জমির বা মাটির যেই ক্ষারকত্ব সেটা কমানোর জন্য। তাহলে খেয়াল করে দেখি যে অ্যামোনিয়াম সালফেট দেখতে কিরকম। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের ছবি। কিভাবে প্রস্তুত করা হয় এই অ্যামোনিয়াম সালফেট? অ্যামোনিয়া গ্যাস এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। যেমন বিক্রিয়াটা যদি লক্ষ্য করি, এই হচ্ছে সেই বিক্রিয়াটা। খেয়াল করে দেখো বিক্রিয়াটা কিভাবে মনে রাখবো আমরা, অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড। তার মানে বুঝতেই পারছো যে এখান থেকে কে যাবে, অ্যামোনিয়া খুব সহজে কি অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়, যেটা এখানকার সালফেটের সাথে যুক্ত হয় অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। আর যেহেতু এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, সেখান থেকে কি পানিটা সৃষ্টি হয়ে যায়। তাহলে যেটা বলছিলাম যে কৃষি ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের রয়েছে ব্যাপক ব্যবহার, এবং অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে। কাজেই মাটিতে ক্ষারকের পরিমাণটা বেড়ে গেলে তখন অ্যামোনিয়াম সালফেট সেখানে প্রয়োগ করে সেই ক্ষারকের পরিমাণটা কমানো হয়। অর্থাৎ আমরা আজকের ক্লাসের শুরুর দিকে জেনে এসেছি যে ক্যালসিয়াম কার্বনেট কি মাটির অম্লত্বটা কমায়, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম সালফেটটা মাটির ক্ষারকত্ব কমায়। তার মানে এটা কি উদ্ভিদের অতি প্রয়োজনীয় একটা পুষ্টি উপাদান, এবং এটা থেকে কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনীয় নাইট্রোজেন এবং সালফারটাকে গ্রহণ করে। কারণ অ্যামোনিয়াম সালফেটে আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় উপাদানের মধ্যে যে নাইট্রোজেনটা এবং সালফারটা দুটাই এখানে রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস, যেখানে আমরা কৃষি এবং শিল্পক্ষেত্রে রসায়নের দুটি উপাদান নিয়ে আলোচনা করলাম। একটা ছিল ইউরিয়া, আরেকটা ছিল অ্যামোনিয়াম সালফেট। এবং এর আগে আমরা অ্যামোনিয়ার উৎপাদন প্রক্রিয়া দেখে এসেছি। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কৃষি দ্রব্য প্রক্রিয়াকরণে অর্থাৎ প্রসেসিং এর সময় আমরা যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, কিংবা যে কোনো কৃষি দ্রব্য সংরক্ষণে বা আমরা যেই রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করি বা কি বিভিন্ন ধরনের যেই ফুড প্রিজারভেটিভগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।